এনসিপি মূলত জামাতকে আশ্রয় করে রাজনীতি করে এবং তারা মূলত জামাতেরই একটি অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। আবার অন্যদিকে এনসিপির যিনি নেতা তিনি একটা শর্ত দিয়েছেন, তিনি বলেছেন যে তারেক রহমান ভারতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ঠিক না হয়। তিনি বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুন করে নিরূপণ হবে এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না। শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নিরূপণ হবে এই প্রশ্নের সমাধান না করে তারেক রহমান ভারতে যেতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী কোথায় যাবেন আর যাবেন না সেটাকে এনসিপি সভাপতির কথা শুনে তাকে করতে হবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে তিনি আরো এটা বলেছেন যে চিন্তা করেন সেভেন সিস্টার্সের কোন একটা স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় প্রেস কনফারেন্স করলো এবং বাংলাদেশ সরকার বললো এটার দায় আমাদের না, আমরা জানি না এটা কিভাবে হয়েছে, আমরা এটাকে সমর্থন করি না, এটাকে কেউ বিশ্বাস করবে? সুতরাং দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে সেটি ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে হয়েছে। যে কোনো উদাহরণ দিতে গেলে সেভেন সিস্টার্স আসে কেন? মানে সেভেন সিস্টার্স নিয়ে এত অস্থিরতা কেন এই এনসিপির মধ্যে? এনসিপি কি মনে করে যে ভবিষ্যতে সেভেন সিস্টার্স তারা সেখানে ক্ষমতা যাবে, এনসিপি যাবে ক্ষমতায়? সেখানে এনসিপি একটা বিপ্লবোত্তর বা বিপ্লবের সঙ্গে সংগঠিত, রাশেদ সাহেব একই সঙ্গে ছিল বিপ্লব হিসেব। তারা তাদের রাজনীতি একটা দর্শন তৈরি করেছে। সেই দর্শন তৈরি করে ডক্টর ইউনূস সাহেবকে তারা প্যারিস থেকে খেলার মাঠ থেকে নিয়ে আসছে এবং ডক্টর ইউনূস সাহেব সেখানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে ডক্টর ইউনূস এই বিপ্লবীদেরকে করবেন। কিন্তু ডক্টর ইউনূস এখানে এসে এক বাঞ্চ অফ অ্যান্টি রিভলিউশন বা অ্যান্টি বিপ্লব সুবিধাবাদী লোকদেরকে নিয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠন করলো। এটা কি অ্যান্টি বিপ্লব ছিল? এটা সবাই অ্যান্টি বিপ্লব। তিনজন উপদেষ্টা তো একেবারে বিপ্লবের সাথেই ছিল। এরাই তো ধান্দাবাজ এনজিও গুলো টাকা নেই যে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ, ওনাদের কথা বলছে না, মাহফুজ, এরা তো উপদেষ্টাদের কথা বলছে না। অন্যরা ধান্দাবাজ ছিল। ধান্দাবাজ গুলো কি আসিফ নজরুল কি না এক নম্বর টাউট? সরি, আপনার তো এক্সপেন্স করতে হবে আপনার নাম্বার। না, আপনি বলতে পারেন, আপনি মনে করেন এই যে আজকে দেখলাম একটা স্বর্ণের দোকানে বসেছিলাম, একটা এনজিও স্বর্ণের দোকানে 26% ইন্টারেস্টে টাকা লগ্নি করতেছে। এনজিও টাকা আনতেছে মানুষের, গরিব মানুষ, সেক্ষেত্রে এই যে এনজিও গুলা, এই সবগুলা এনজিও দেখেন আপনি, এই যে আমাদের ওই যে বন্যা না কন্যা একটা মহিলা এই আমাদের ইয়া বিক্রি করে খায়, এনভায়রনমেন্ট বিক্রি করে খায়, রিজওয়ানা হাসান, বন্যা না রিজওয়ানা হাসান, এখন এই বন্যা মানে এগুলো বন্যা বিক্রি করে। আচ্ছা, আপনি বলতে যাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগ বিক্রি করে খায়, এটা তাদের ধান্দা। এখন এদিকে না ডক্টর ইউনূস যেটা করলো, টোটালি বিট্রে করলো, রাশেদদের সঙ্গে বিট্রে করলো, সকল আন্দোলনকারীদের সঙ্গে বিট্রে করলো, তাদেরকে ডিভাইড করে সে করলো যে উনি ক্ষমতা থাকবেন। ক্ষমতা কার জুড়ে থাকবেন? সেনাবাহিনী প্রধান স্পষ্ট করে বলে দিচ্ছেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। তার মানে সেনা প্রধান তার সঙ্গে নাই। বাইডেন সাহেব চলে গেলেন, ট্রাম্প সাহেব আসলো, ট্রাম্প সাহেব এসে বললো যে আমি টাকা দিছিলাম, এই টাকা বিপ্লব হয়েছে। তো ডক্টর ইউনূস নিজে একটা, ইউনূস সাহেব নিজেও তো বললেন মেটিকুলাসলি ডিজাইন। না, আমি আমাকে শেষ করে দেন। তো ডক্টর ইউনূস মেটিকুলার ডিজাইন হলে তুমি বাট এখন আসছো কেন? তাহলে আরেকজন মেটিকুলার ডিজাইন হলে তুমি যদি বলো একজন মেটিকুলার ডিজাইন করে বিপ্লবটা আসছে, তাহলে তোমাকে মেটিকুলার ডিজাইনই তোমাকে নিয়ে আসছে অধর্ম গাধা। এতে প্রমাণ করলো সেটা অধর্মটা গাধা না হলে আজকে এনসিপি হয়তো সেকেন্ড পার্টি থাকতো, যদি ডক্টর ক্ষমতায় থাকতো এখন পর্যন্ত, যদি ডক্টর ইউনূস এনসিপির চেয়ারপারসন হইতেন, যদি এনসিপির আহ্বায়ক হইতেন, তাহলে কি হতো? আমাদের মতো অনেক সুবিধাবাদী লোক দৌড়ে গিয়ে চলে যেতাম। এখন যেমন আমরা বিএনপি ক্ষমতায় আসে, আমি বসে আছি কবে আমাকে ডাক দিবে, আমি তো অর্ধেক দাঁড়ায় আছি, তাই আরে ওরকম তো ভাব, বুঝছেন না? ডাক দিলে আমি আবার লাভ দেয়া ওই ক্ষমতায় চলে যাব। এটা তো আমাদের মানসিকতা। আপনি দেখেন না কোন লোকটা বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে দল পরিবর্তন করে নাই। সুবিধাবাদী আমরা কারা যায়নি, কারণ না কোনো না কোনো ভাবে আমরা ক্ষমতা আশ্রয়ের কাছে যাই নাই।